নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার পাকদণ্ডী নিয়ে এসেছি। পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডীর বইয়ের প্রথম পর্বের 17 নম্বর পরিচ্ছেদ। সকালে খবরের কাগজ খুলে মন খারাপ হয়ে গেল। বাপি বোস পরলোকে গেছে। সমস্ত কৈশোরটা ঝনঝন করে আমার মাথার উপর ভেঙে পড়ল। বাপি আমার সোনা পিসিমার অষ্টম ছেলে, আমার চাইতে 7 মাসের ছোট, আমার বন্ধু, আমার ভাই। 50 বছর আগে কেউ যদি বলতো বাপি মরে যাবে আর আমি টের পাবো না, পরদিন কাগজে দেখব, তাহলে আমার হাসি পেত। এমনি করে গত বছর গণেশদাও চলে গেছিল। আমি জানতে পারিনি, দেখতে পাইনি। তার আগে অনেক দিন দেখা হয়নি। চিঠিপত্র লেখার অভ্যাস না ছিল বাপির, না ছিল গণেশদার। আমার ঠাস বুনটের কৈশোর, তার মধ্যে কি ফাঁকা দেখা যাওয়া সম্ভব? পরের ঘাটতির জন্য কি আগের ঘনিষ্ঠতা মিথ্যা হয়ে যায়? কত বছর ধরে আমার স্ট্রিটের আমার পিসিমার বাড়ি ছিল আমাদের আনন্দনিকেতন। আমরা সবাই জানতাম, বাবা থেকে আমার ছোট বোন লতিকা পর্যন্ত যে কেউ যেদিন যে সময় ওদের বাড়িতে যাই না কেন, ওদের বাড়ির প্রত্যেকটি মানুষ হাসতে হাসতে ছুটে আসবে। পৃথিবীতে এমন একটা জায়গা খুঁজে পাওয়া যে কত বড় সৌভাগ্য এখন বুঝতে পারি। তখন নিত্যনৈমিত্তিকের মধ্যে ধরে নিয়েছিলাম। ওদের বাড়িটা ছিল পৃথিবীর আর সব বাড়ি থেকে আলাদা। আমার স্ট্রিটের মর্টন ইনস্টিটিউটের পাশে অনেকখানি জমিওয়ালা মস্ত লাল দোতলা বাড়ি। জমির চারিদিকে গাছপালা থাকলেও মধ্যিখানটা ফাঁকা। সেখানে বোধহয় 12 মাস ক্রিকেট পেটা হতো। এক বৃষ্টি পড়লে বন্ধ থাকতো। নিজেরা তো খেলতোই, আত্মীয় স্বজনদের ছেলেরাও খেলতো। বন্ধুবান্ধব কত যে আসতো তার ঠিক নেই। ওখানে পঙ্কজগুপ্ত, বেরি সর্বাধিকারী, বেচু দত্ত রায় ইত্যাদির যখন তরুণ বয়স, তাদের দেখেছি। বেচুদার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। ওর মা আমার বাবার কিঞ্চিত দূর সম্পর্কের খুড়তুতো বোন। ঘনিষ্ঠতাটা পারিবারিক কারণে যত না, বন্ধুত্বের কারণে তার চাইতে বেশি। বেচুদার কথা পরে আরও বলা হবে। পিসিমার বড় ছেলে জিতেন্দ্রনাথ আরবি ফার্সি পড়াতেন। মৌলবী রেখে ওমর খৈয়ামের একটা বাংলা অনুবাদ করেছিলেন। সেটি অন্য সব অনুবাদের চাইতে আলাদা, কারণ মূল গ্রন্থ থেকে করা। তার কথা অনেকেই জানে না। জিতেন্দার চমৎকার গ্রন্থ সংগ্রহ ছিল। তার মধ্যে বহু দুষ্প্রাপ্য কন্টিনেন্টাল বইও ছিল। দুঃখের বিষয়, জিতেন্দাকে কিছুতেই বিশ্বাস করানো যেত না যে ও নিজে ছাড়া আর কারো ওসব বই পড়া উচিত। তবে বইগুলো খাবার ঘরের পাশে একতলার একটা বড় ঘরে বন্ধ থাকতো। সে ঘরের দরজায় বড় তালা ঝুলত, কিন্তু গোটা 7 বড় বড় জানলায় শিক দেওয়া ছিল না। বাপি আর গণেশদার অতি সহজেই জানলার একটা কাঁচ ভেঙে হাত গলিয়ে জানলা খুলে ভিতরে ঢুকে বই বের করে আনতো। এইভাবে আমাদের কন্টিনেন্টাল সাহিত্যের সঙ্গে প্রথম পরিচয়। জিতেন্দার ছোট আসান্দা, সে একা এইচ বোস অ্যান্ড সন্সের সুগন্ধি দ্রব্যের ব্যবসা দেখত। অন্য ভাইদের একজনেরও এদিকে আকর্ষণ ছিল না। কোম্পানি উঠে যাওয়ার এও একটা কারণ ছিল। আসান্দা আমাদের চাইতে 12-13 বছরের বড় ছিল। ওদের বাড়িতে গেলে দেখা পাওয়া যেত না, কিন্তু থেকে থেকেই আমাদের বাড়িতে এসে রাশি রাশি তেল, সাবান, সেন্ট, শরবত, পানের মশলা দিয়ে যেত। পুরনো একটা মোটর ছিল, সেটাকে নিজেই মিস্ত্রি লাগিয়ে সারিয়ে টারিয়ে আমাদের বেড়াতে নিয়ে যেত। পরে সেজ ভাই নিতিন আর পঞ্চম ভাই মুকুলদা চলচ্চিত্রে কিছু সাফল্য করলে ভালো ভালো মোটর কিনেছিল। ততদিনে আমরা কৈশোর পার হয়ে গেছি। মধ্যিখানে চতুর্থ ভাই কুকুদাও আমাদের বন্ধু মানুষ, শিলংয়েও গেছিল সে। মুকুলদার পর গণেশদা, কার্তিকদা, বাপি আর সবার ছোট বাবুলাল। সে আমার চাইতে 5 বছরের ছোট। 4 মেয়ের মধ্যে মালতীদি সবার বড়। নামকরা গাইয়ে মালতী ঘোষালকে সবাই চেনে। সে আমার চাইতে বছর 5-এর বড় হবে। ছোট 3 বোন ময়না, সোনা, দানু যেন 3টি সোনার পুতুল। সাজে না, গোজে না, চুল আঁচড়ায় না, তবু রূপ ফেটে পড়ে। মুখে সদাই হাসি, আর রোগা রোগা হাত দিয়ে আমাদের জড়িয়ে জড়িয়ে ধরত। ময়না সোনাও চমৎকার গাইত। এত হাসি, এত গল্প, এত খেলা, এত স্নেহ আমার সোনা পিসিমার বাড়িতে জমা হয়ে থাকতো। লোকে বলতো মেয়েরা ভালো, কিন্তু বাড়িতে কোনো বাইরের লোক গেলে ছেলেরা সব একেবারে নেই হয়ে যায়। বাইরের লোকে যাই দেখুক, আমরা দেখতাম এক বাড়ির ছেলে মেয়ের যার যা আছে
অমনি সব খুলে বাড়িয়ে ধরতো। বাড়িতে যে আসতো, চেনা বা অচেনা, সকলে খাবার শোবার ভাগ পাবে, এটা ছিল জানা কথা। আমরা শুনেছিলাম আত্মীয় স্বজনদের মধ্যে ওদের অবস্থাই সবচাইতে ভালো। মালতীদির একটা ব্রুচ ছিল, তাতে একটা মস্ত মুক্তোর ভিতরে আলো জ্বলত। ব্রুচের তলায় ছোট্ট ব্যাটারি, ব্রুচ লাগালেই আলো জ্বলত। এর চাইতে বড় মানুষই আমরা ভাবতে পারতাম না। কিন্তু সত্যি কথা বলতে কি, ওদের বাড়িতে কোনো দিনও কোনো লোক দেখানি বড় মানুষই দেখিনি। আমার পিসিমার বাড়িটি আমার মনের মধ্যে নরম গরম ছোট্ট একটা স্নেহের নীরের মতো হয়ে আছে। আজ পর্যন্ত কোথাও কোনো আঘাত পেলে সেইখানে মুখ গুঁজে রাখা যায়। যদিও পিসিমা, জিতেনদা, আসানদা, কুকুদা, গণেশদা আর এখন আমার আদরের বাপিও স্বর্গে গেছে, বাড়িটা খাঁ খাঁ করছে। মেয়েদের কোনকালে বিয়ে হয়ে গেছে। কুকুদার স্ত্রী, বাবুলালের স্ত্রী কেউ বেশি দিন বাঁচেনি। একমাত্র জিতেনদার স্ত্রী আমার লীলা বৌদি শূন্যপুরী আগলাচ্ছেন। পিসিমার বাড়িতে সুন্দর জ্যাঠামশাইয়ের ছেলেদের কেউ কেউ এসে ক্রিকেট খেলতো। তাদের মধ্যে হৈমজারঞ্জন, নীরজারঞ্জন, ইন্দুজারঞ্জনকে সবাই চিনত। ক্রিকেট, হকিতে এরা নাম করেছিল। সুন্দর জ্যাঠামশাইয়ের বড় ছেলে শৈলজারঞ্জন বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করতেন। খেলাধুলোয় এঁরও খুব খ্যাতি ছিল। মোটর দুর্ঘটনায় শৈলজার একটা পা চিরকালের মতো জখম হলেও খেলা ছাড়েননি। হৈমদা, নীরজাদা আর নেই, কিন্তু শৈলদা এখনও চলে ফিরে বেড়ান। মুখে বেশি কথা বলেন না, কী ভাবেন কে জানে। সুন্দর জ্যাঠামশাইয়ের বাড়ির সকলেরও আলাদা আলাদা ঘর সংসার। তার 6 ছেলের 4 জন, 4 মেয়ের 3 জন আছে। পরিবারে কারো বিয়ে থা হলে দেখা হয়, আর মাঝে মধ্যে হয়তো দৈবাত দেখা হয়ে গেলে তখন সকলের সে কি আনন্দ। হৈমদার স্ত্রী, নীরজাদার স্ত্রীর আমার কাছাকাছি বয়স, তারা আমার নিকট বন্ধুর মতো। বড় স্নেহশীল আমাদের পরিবার, কি বউরা কি জামাইরা। 1921-22 সালে কলকাতা শহরে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, কিন্তু সবার খবর সবাই পাই। বাবাদের ভাই বোনের সপ্তাহে একবার দেখা হওয়া চাই। এইভাবে সবার সংবাদ সবাই পেত। আমাদের ছোটদের মধ্যেও খবর চালাচালি হতো। কিছুদিন পরে বুঝতে পারলাম যে একই খবর দুরকম হয়। বড়রা ওপর থেকে দেখেন, ছোটরা তলা থেকে দেখে। নানকুদা আমাদের চাইতে 10-11 বছরের বড় হলেও নিখুঁতভাবে খবর সরবরাহের কাজ করত। তবে মুশকিল ছিল যে সবার খবর সবাইকে বলে দিত। কোনো গোপন কথা বলবার আগে ওকে দিয়ে বলিয়ে নিতে হতো যে বড়দের বলবে না। এর মধ্যে আমাদের স্কুলে ভালো করেই মন বসে গেছিল। কলকাতার স্কুল জীবন আমরা বড়ই উপভোগ করেছি। পড়াশুনো ছাড়াও মাঝে মাঝে ছোটোখাটো উপলক্ষে সংক্ষিপ্ত নাটিকা, প্রহসন ইত্যাদি করা হতো, ইংরেজিতে বা বাংলাতে। আমি এই সুযোগে হাসির নাটিকা লিখে একটু খ্যাতিও করে ফেললাম। নিজেরাই লিখতাম, নিজেরাই অভিনয় করতাম। প্রসূন বলে আমাদের ক্লাসের মেয়েরা একটা হাতে লেখা মাসিক পত্র বের করতে লাগলো। সকলের কি উৎসাহ! একটিমাত্র কপি বেরোতো। চমৎকার করে ছবি টবি আঁকা হতো। কবিতা, গল্প, প্রবন্ধ, জীবনী সব থাকতো। বলা বাহুল্য, আমি তার সম্পাদিকা ছিলাম না। আমার সে যোগ্যতা ছিল না, যদিও উচ্চাকাঙ্ক্ষা যথেষ্ট ছিল। কারণ তখনও আমি বাংলায় কাঁচা। সকলে তাই বলতো আমার গল্প নিঃসন্দেহে সবচাইতে সরস, আমার প্রবন্ধও খুব ভালো, কবিতা লিখতাম না। কিন্তু আমি বাংলা জানি না, এই নিন্দা আমি মেনে নিয়েছিলাম। প্রাণপণ চেষ্টা করে বানানটা অনেকখানি সরবরাহ করেছি। কিছু কিছু বানানের নিয়মও শিখেছি, এক সারি অভিধানের স্মরণ নিয়েছি। তবু যে অর্থে সুনীতি চট্টোপাধ্যায় বাংলা জানতেন আমি এখনও জানি না। বাংলা জানি না, কিন্তু ইংরেজি জানি। তাতে আমার অনেক সাহায্য হয়। অদ্ভুত শোনালেও কথাটা সত্যি। ততদিনে 1921 সাল শেষ হয়ে এসেছিল। সারা বছরের ক্লাসের কাজে নম্বর দেওয়ার নিয়ম ছিল। বছর শেষে সেগুলি জুড়ে যারা যে বিষয়ে 75% নম্বর পেত তাকেই একটি ভালো বই ও পুরস্কার দেওয়া হতো। আলাদা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের পুরস্কার দেবার নিয়ম ছিল না। এর একটা সুফল হলো যে মেয়ে কোনো একটি বিষয়ে ভালো, অন্য বিষয় ততটা নয়, সেও একটি পুরস্কার পেত। একেবারেই কোনো পুরস্কার পেল না এমন ছাত্রী কম ছিল। আর কিছু না হোক, গান, সেলাই, ছবি আঁকা, ড্রিল ইত্যাদিতেও আলাদা প্রাইজ ছিল। ভালো ব্যবহারের জন্য নাম লেখার উপর পিন দেওয়া হতো। এখন মনে পড়ছে এই পুরস্কার আমি কোনোদিন পাইনি। তবে সেকালে ভালো ব্যবহার বলতে বোঝাতো ক্লাসে চুপ করে থাকা, শিক্ষিকা কিংবা সহপাঠিনীদের সঙ্গে কোনো তর্কাতর্কি না করে। এমন পুরস্কার আমি পাই কী করে? বাংলার পুরস্কারও পেতাম না। সেজন্য মনে মনে ভারী দুঃখও ছিল।
তবে অন্যরা আমার চাইতে বেশি ব্যাকরণ জানতো, এও সত্যি কথা। বাড়ি এসে এসব দুঃখ চলে যেত। ছোট বোনটার 3 বছর বয়স, তার বড় ভাইটার 5। গল্প শোনবার জন্য আজকাল এরা দুজনও মুখিয়ে থাকে। এদের আবার শুধু মুখে গল্প বললে চলতো না, ছবি এঁকে বলতে হতো। একটা স্লেট আর একটা পেন্সিল আমার সহায় ছিল। গল্প বলি আর মজার মজার ছবি আঁকি। শেষটা এমন হলো যে যোগীন সরকার সম্পাদিত সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত চমৎকার সচিত্র খুকুমনির ছড়ারও আরেক সেট ছবি আঁকতে হতো। সুখের বিষয়, এরা ছবি সম্বন্ধে ততটা তীব্র সমালোচক ছিল না। তবে ছবিগুলোতে প্রাণ থাকা দরকার ছিল। এই লাফাচ্ছে, এই গড়াচ্ছে, এই দৌড়চ্ছে, তাই আঁকতাম আমি। ওরা ভাবতো এমন চিত্রকর হয় না। সেই সময় থেকেই নিজের অগোচরে অজ্ঞাতে ছোটদের বই সম্পাদনার পাঠ নিচ্ছিলাম। ওই রকম ছবি এঁকে এঁকে ওদের আমি সেই 13-14 বছর বয়সেই প্রদীপিসির বর্মীবাক্সের গল্প আগাগোড়া বলেছিলাম। লিখেছিলাম হয়তো তার 25 বছর পরে। ছোট জ্যাঠামশাই ওই সব আঁচড় কাটা ছবি দেখে আমার জন্য পরেশ গুপ্ত বলে একজন প্রবীণ এবং দক্ষ শিল্পী ঠিক করে দিয়েছিলেন। তাঁর কাছে বছর চারেক চারকোল ড্রয়িং, তেল রং ইত্যাদি শিখেছিলাম। একবার কংগ্রেস অধিবেশনের মেলায় মহিলাদের বিভাগে দেখানো একটা ছবির জন্য রূপোর পদক পেয়েছিলাম। সন্দেশে সেকালে আমার নিজের গল্পের জন্য কালি দিয়ে, জল রং দিয়ে ছবিও আঁকতাম। তার নমুনা পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে। পরে লেখাতেই মন দিলাম, ছবি আঁকা ছেড়ে দিলাম। আমার আত্মীয় স্বজনরা অনেকেই ভালো ছবি আঁকতো। হিতেনদার ছোট বোন দানু, আমার নিজের ভাই বোনদের কেউ ভালোই আঁকতো। পত্রিকার ছবি, বইয়ের মলাট এঁকে আমার ভাই কিছু রোজগারপাতিও করেছিল। নিয়ম ছিল ভাই বোনদের রোজগার করা বা প্রাইজ পাওয়া টাকা দিয়ে সবাইকে খাওয়ানো হবে। ভাবি, ছোটবেলাটা সত্যি আকণ্ঠ উপভোগ করেছি। এই সময় বরদাকে রোগে ধরল। জমিদারি ব্যাপারে বরদা ময়মনসিংহ গেছিলেন, ফিরে এলেন জ্বর নিয়ে। জ্বর মানে কালা জ্বর। তখনও কালা জ্বরের কোনো ভালো ওষুধ বেরোয়নি। লোকে বলতো কোনো রকমে যদি কালা জ্বরের রুগী 1 বছর বেঁচে যায় তবে আর ও রোগ তার কিছু করতে পারে না। প্রথমটা কেউ সেরকম ভয় পায়নি। বরদা আমাদের ঘরের আলো ছিলেন। তিনি চলে যাবার পরে 54 বছর কেটে গেছে, তবু তাঁর পায়ের কাছে দাঁড়াতে পারে এমন একটিও মানুষ দেখলাম না। আমি ভাবতাম আমি বরদার ছায়ায় মানুষ হব। আমার দাদা হলেও মায়ের থেকে মাত্র 2.5 বছরের ছোট, আজন্মের খেলার সাথী। বরদার অসুখে দেখতাম মায়ের বড় ভাবনা। প্রথম বরদা ওষুধপত্র খেতেন, পথ্যি করতেন বটে, কিন্তু ঘরে একখানি গদিয়াটা আরাম কেদারায় বসে নিজের কাজকর্ম আগের মতোই করে যেতেন। আমরা তাই দেখে আশ্বস্ত হয়ে নিজের কাজে মেতে থাকতাম। তখন ভাবতাম, আমি জানি আমাকে দিয়ে কিছু লেখাপড়া ছাড়া কোনো কাজ হবে না। বরদা আছেন, আমার আবার ভাবনা কিসের? বরদা অসুখে পড়বার ঠিক আগেই সত্যজিৎ জন্মেছিল। মাঝে মাঝেই গড়পাড়ে বাড়িতে গিয়ে ওকে আমরা দেখে আসতাম। ভারী মজা লাগতো। মনে হয় শরীরটা বড় সড়ো, কিন্তু সরু ছিল। নাকটা বড় আর পাখির ছানার মতো সারাক্ষণ এত বড় হাঁ করে থাকতো। এই সময় বরদা হঠাৎ একদিন আমাকে বললেন, সন্দেশের জন্য একটা ছোট গল্প লিখে দে। আমি আকাশ থেকে পড়লাম। এমন সৌভাগ্যের কথা আমি ভাবতে পারিনি, কিন্তু পারবো তো? বরদা বললেন, পারবি না কেন? ভাই বোনদের তো ঝুড়ি গল্প বলিস, সেই রকম একটা দে। আমি চিন্তিত মনে বাড়ি ফিরে এলাম। আমাদের বাড়ির একটা মজা ছিল যে একলা হওয়া অসম্ভব ছিল। এটা সেই বোর্ডিংয়ের একলা না থাকার থেকে আলাদা জিনিস, কারণ এটা স্নেহ দিয়ে মোড়া ছিল। হয়তো নিরিবিলি একটু ভাববার জন্য 3 তলার মস্ত ছাদে গেলাম, তাছাড়া আর নিরিবিলি কোথায় পাবো? 5 মিনিট যেতে না যেতেই অমনি খোঁজ পড়বেই, ওই দেখ নিশ্চয়ই কারোর ওপর রেগেছে, নয়তো ওকে কেউ কিছু বলেছে, কিংবা কোনো মুশকিলে পড়েছে। অতএব চল গিয়ে দেখা যাক। আমাদের বাড়িতে কারো প্রাণ ভরে মন খারাপ করবার কিংবা নির্জনে চিন্তা করবার জো ছিল না। কাজেই আমার কোনো গল্পই নির্জন চিন্তা প্রসূত নয়। মনের মধ্যে আঁকুপাকু করতে থাকে, খোঁচা দিলেই ঝরে পড়ে। মাঝে মাঝে আবার পড়েও না। মন তখন বন্ধা বনভূমি, একটি গল্পও দানা বাঁধে না। আজ পর্যন্ত এমন হয়। এক বছর পুজোর সময়ও একটি ভালো গল্প উতরোয় না। জোর করে গল্প লেখা কখনো ভালো হয় না। আপনি ফুলের মতো ফুটলো তো ফুটলো, নইলে রইল অমনি বন্ধ হয়ে। সময় হলে নিজেই ফুটবে। তখন হয়তো 7 দিনে 7টি গল্প তৈরি হবে। তবে আমার ওই প্রথম গল্পটির কুঁড়ি আগে থেকেই ধরেছিল কিনা মনে নেই।
এইটুকু মনে আছে, বাড়ি এসে কাকেও কিছু না বলে খসখস করে লিখে ফেলেছিলাম। মা এত তাড়াহুড়ো দেখে একটু আশ্চর্য হয়েছিলেন, কিন্তু মুখে কিছু বলেননি। কোনো দিনই মুখে কিছু বলেননি। তবে লেখা যদি ভালো হতো তবে ভারী খুশি হতেন। সেই গল্প কাউকে পড়ায়নি। এখন ভেবে আশ্চর্য লাগে বরদা কত ক্ষমাশীল ছিলেন। আমি হলে ও গল্প পুনর্লিখনের জন্য ফিরিয়ে দিতাম। রস যথেষ্ট ছিল, বরং এতটা বেশি মাত্রায় ছিল যে বরদা বুদ্ধি করে খানিকটা ছেঁটে দিয়েছিলেন। ভাষাও একটা 14 বছরের বাংলায় কাঁচা মেয়ের পক্ষে মন্দ হয়নি। আমার আপত্তি অন্য দিক দিয়ে। ওই গল্পে একটা মা বাপ মরা ছেলে চালাকি করে তার ভালো মানুষ মামাকে ভোগা দিয়ে তাঁদের বাড়িতে নিজের আদর বাড়িয়ে নিয়েছিল। কেউ ফাঁকি দিয়ে নিজের সুবিধা করে নিচ্ছে, এমন গল্প আমি সন্দেশে সম্পাদনা করতে গিয়ে কোনো মতেই বরদাস্ত করি না। গল্প যদি ভালো হয় তো পত্রপাঠ পুনর্লিখনের জন্য ফেরত দিই। গল্পের নাম দিয়েছিলাম লক্ষ্মী ছাড়া। ছেলেটা লক্ষ্মী ছাড়ামিতে আপত্তি না জানালেও বরদা নামটা বদলে লক্ষ্মী ছেলে করে দিয়েছিলেন। তার মানে যে লক্ষ্মী ছেলের উল্টোটি, সে কথা আর বলে দিতে হবে না। এ বিষয়ে আরেকটু বলতে হয়। দুষ্টু ছেলে মেয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজেও যথেষ্ট দুষ্টু ছিলাম এবং অনেক দুষ্টু ছেলে মেয়ের গল্প লিখি এবং ছাপাই। আমার আপত্তি হলো দুষ্টুমি করে কেউ নিজের সুবিধে করতে পাবে না। যদি মজা করতে পারে তবে ওই মজাটাই যথেষ্ট। সবচাইতে আশ্চর্য কথা, একদিক দিয়ে কেউ গল্পের খুঁত ধরেনি, বরং অনেকে ভালো বলেছিল, কিন্তু আমি নিজে খুশি হতে পারিনি। এর পরে 7 বছরে অনেক গল্প লিখেছিলাম। আমাদের প্রসূনে তার 2-3টে বেরিয়েছিল, তার বেশি নয়। সন্দেশে বা অন্য কাগজে যাবার চেষ্টা করিনি। কেবলই বই পড়তাম, লিখতাম আর নিজেকে তৈরি করবার চেষ্টা করতাম। এদিকে বরদা ক্রমেই আরও রোগা, আরও দুর্বল হয়ে যেতে লাগলেন। তবু বসে বসে হাসি মুখে কাজ করে যেতেন। বলেছি তো, আমরা পরম নিশ্চিন্তে নিজেদের কাজকর্ম করে যেতাম। সোনা পিসিমার বাড়ির একতলায় একটা ঘেরা উঠোনে সুন্দর একটা 12 কোণা লাল চৌবাচ্চা ছিল। তাতে লাল সোনালি মাছ রাখার কথা। বলা বাহুল্য, পিসিমার ছেলেরা তাতে লাল মাছ রাখেনি। তার বদলে রেখেছিল একটা বেজায় বদমেজাজি কুমির ছানা। কে যে সেটাকে কোত্থেকে এনেছিল তা মনে নেই। সেটা আবার দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধি পেতে লাগলো। আমরা ভয় মরি কবে না বেরিয়ে এসে কাকে কামড়ায়। এমনিতেই তো বেশি ঝুঁকে দেখতে গেলে ফ্যাঁস ফ্যাঁস শব্দ আর দাঁত কটকট করত, ছোট ছোট লাফ দিত। বেরিয়ে গেলও একদিন। বেজায় বৃষ্টির ফলে চারদিক জলে ভেসে গেল, উঠোনে জল দাঁড়ালো, লাল চৌবাচ্চা উপচে পড়ল। সকালে দেখা গেল কুমির নেই। সকলের চক্ষু স্থির। পিসিমার সে কি রাগ! কুমির পোষা তিনি আদৌ সমর্থন করতেন না, কিন্তু ব্যাটা গেল কোথায়? 3-4 দিন পরে মর্টন ইনস্টিটিউশনের বড় দরবান এসে বলল, খোকাবাবুরা, ওদিকে কাঠগুদমে কেউ ঢুকতে পারছে না, কি যেন ফোঁস কটকট করে তেড়ে আসছে। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। অমনি বলা বলা করে ডাক ছাড়া হলো। সুন্দর জ্যাঠামশাই চতুর্থ ছেলে বলরাম দড়ির ফাঁস বানিয়ে নিয়ে গিয়ে কুমির ধরে নিয়ে এলো। এবারই সকলে অম্লান বদলে স্বীকার করলো যে ও কুমির ধরা তাদের কর্ম নয়। এরপর আরেকটু বড় হলে কুমিরটা নিজেই খচমচ করে চৌবাচ্চা থেকে বেরিয়ে এসে এখানে ওখানে মোত পেতে বসে থাকতো। ওর ভয় একতলার স্নানের ঘরে যেতে সবাই ভয় পেত। তার পাশেই সেই উঠোন, আর কুমির অনায়াসে জানলা দিয়ে ঘরে ঢুকে বসে থাকতো। তার উপর বলরাম যখন ধর্মঘট করলো যে সে আর কুমির ধরতে পারবে না, তখন ওটাকে চিড়িয়াখানায় উপহার দেওয়া ছাড়া উপায় রইল না। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।